আজকে আমরা দেখব সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে বল বনাম সরণের লেখচিত্র, ত্বরণ বনাম সরণের লেখচিত্র এবং বেগ বনাম সরণের লেখচিত্র। শুরুতে এই তিনটে জিনিস আমরা আগে দেখব, তারপরে দেখব যে সরল চন্দ্রিত স্পন্দন ও বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক, তারপরে সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে সরণ, বেগ, ত্বরণের রাশিমালা। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি যে সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে বল এবং সরণের মধ্যে সম্পর্ক যে একটা গ্রাফ সেইটা। আচ্ছা, তাহলে প্রথমে দেখো বল এবং সরণের মধ্যে যে সমীকরণ সেটাকে দেখি। বল সমান সমান মাইনাস কে ইন্টু এক্স, এটা ছিল সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে বল এবং সরণের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখো তো, এইটা তোমরা যে ম্যাথে যে সরল রেখার সমীকরণ পড়ছো সেটার সাথে কিন্তু মিল আছে, y ইকুয়াল টু মাইনাস এম এক্স, ঠিক না? y ইকুয়াল টু মাইনাস এম জি এক্স, এটার সাথে কিন্তু মিল আছে এই রূপটার। এটা কিন্তু কি ধরনের সরল রেখা? মূল বিন্দুগামী সরল রেখা, আর এই সরল রেখার ঢালটা কি হয়? নেগেটিভ। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর সরণকে প্লট করি এবং ওয়াই অক্ষ বরাবর বলকে প্লট করি, তাহলে আমি কি পাবো? একটা মূল বিন্দুগামী সরল রেখা। আর যেহেতু ঢালটা নেগেটিভ, সেহেতু সরল রেখাটা হবে এইরকম। এটা খুবই সহজ, কঠিন কিছুই নাই। সবাই বুঝতে পারছো তো? সমীকরণ দেখেই আমরা কিন্তু বলতে পারি যে সেটা কি ধরনের গ্রাফ হবে। ঠিক আছে, সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে বল এবং সরণের মধ্যে গ্রাফটা হবে এমন। আচ্ছা, খেয়াল করে দেখো তো, যখন সরণ পজিটিভ ছিল, দেখো তো সরণ এই যে এইদিকে যাচ্ছে, সরণ পজিটিভ, তাহলে এই এই জায়গাতে তাহলে বলটা কি? নেগেটিভ। কারণ এই ডান দিকে গেলে তো সরণটা পজিটিভ, আর নিচের দিকে গেলে বলটা তো নেগেটিভ, ঠিক না? তাহলে দেখো যখন সরণ পজিটিভ হচ্ছে তখন বলটা হচ্ছে কি? নেগেটিভ। আবার যখন সরণ নেগেটিভ হচ্ছে তখন বলটা হচ্ছে কি? পজিটিভ। সুতরাং আমাদের এই গ্রাফটা ঠিক আছে। তাহলে সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে বল বনাম সরণের গ্রাফটা বোঝা গেছে সবার? জি ভাইয়া। খুবই সহজ। তাহলে তোমাদের মধ্যে কেউ বলো তো, ত্বরণ এবং সরণের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক থেকে বলো তো যে গ্রাফটা কেমন হইতে পারে? সাকিব? একই তো হওয়ার কথা। হ্যাঁ, সাকিবের কথা একদম ঠিক আছে, যে একই তো হবে, ঠিক না? কারণ এই ক্ষেত্রে ত্বরণ সমান সমান কি ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাও কি? ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, ঠিক আছে না? তার মতো ওয়াই অক্ষ বরাবর আমরা কি প্লট করব? ত্বরণ। আর এক্স অক্ষ বরাবর আমরা কি প্লট করব? সরণ। আর আমাদের যে এমটা ছিল সেটা এখানে কি হয়ে গেছে? ওমেগা স্কোয়ার, বা যে ধ্রুবকটা ছিল, ঠিক না? ওই এর আগে ছিল কে, আর এই ক্ষেত্রে ধ্রুবকের মানটা কি? ওমেগা স্কোয়ার। এটা হবে কি? মূল বিন্দুগামী সরলরেখা, যেহেতু ঢাল নেগেটিভ সেহেতু হবে এই বরাবর। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো যখন বল পজিটিভ হইতো তখন ত্বরণ হইতো কি? নেগেটিভ। যখন বল নেগেটিভ হইতো তখন ত্বরণ হইতো কি? পজিটিভ। তাহলে এইটা আর হইলো এর আগেরটা, অর্থাৎ বল বনাম সরণের লেখচিত্র আর হচ্ছে ত্বরণ বনাম সরণের লেখচিত্র সেম। এখন আসি আমরা বেগ বনাম সরণের লেখচিত্র। এইটা একটু অন্যরকম, ঠিক না? দেখো, বেগ বনাম সরণের লেখচিত্র, এই বেগ বনাম সরণের যে সম্পর্কটা সেটা কি ছিল? ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে না? এটা ছিল যে বেগ বনাম সরণের সম্পর্ক। আমরা আর কি যদি ভি বের করি তাহলে কি আসতো? প্লাস মাইনাস রুট ওভার, সরি, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? এটাকে আমরা একটু সাজাই লিখবো, যে কোন একটা কিছুর সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করব, ঠিক না? যেমন আমরা যে ম্যাথের ভিতরে পড়ছি, যে এর আগে যে আমরা দেখলাম যে আগের দুইটা যে সমীকরণ সেটা ছিল সরলরেখার সমীকরণ, এরকম এটাকে কোনো রূপে প্রকাশ করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা করছি কি, উভয় পক্ষকে যে ধ্রুবকটা আছে ওমেগা স্কোয়ার সেটা দ্বারা ভাগ করে দিছি। তাহলে বাম পক্ষে থাকলো কি? ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, আর এই পাশে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরে এই মাইনাস এক্স স্কোয়ারটাকে বাম পক্ষে নিয়ে আসছে, এটা কি হয়ে গেছে? প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপরে উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিছি। তাহলে দেখো এক্স স্কোয়ার নিচে কি আসলো? এ স্কোয়ার। আর ভি স্কোয়ার নিচে কি থাকলো? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সেটাকে একসাথে কি লিখছি? ওমেগা ইন্টু এ হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে বাম পক্ষে কি থাকলো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ওমেগা এ হোল স্কোয়ার ইকুয়ালস টু, বাম পাশে থাকলো ডান পক্ষে থাকলো হচ্ছে 1, ঠিক না? দেখো তো এই সমীকরণটা আর এই যে উপবৃত্তের সমীকরণের মতো হয়ে যেতেছে না? উপবৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। এখানে এক্স এর করেসপন্ডিং কি আছে? এক্স, অর্থাৎ সরণ।
অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদেরকে সরণ প্লট করতে হবে। ও এখানে ওয়াই এর করেসপন্ডিং কি আছে, ভি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে বেগ প্লট করতে হবে, ঠিক আছে। আর এখানে এটা কি ছিল, এই যে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, ঠিক না, অথবা মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা থাকতে হচ্ছে ছোট হাতের এ। আর এখানে ছোট হাতের এর বদলে আমাদের কি আছে, অ্যামপ্লিটিউড বা বড় হাতের এ। তাহলে আমাদের এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা, সেটা হবে কি এ। তাহলে আমি যদি ডান দিকে যাই তাহলে এটা হবে কি প্লাস এ, বাম দিকে যাই এটা হবে কি মাইনাস এ। দূরত্বটা কিন্তু এ, ঠিক আছে। মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটুক সেটা হচ্ছে এ, কিন্তু এই বিন্দু যেহেতু এদিকে ডান দিকে এখানে প্লাস এ, আর এই যে এটা যেহেতু বাম দিকে মূল বিন্দু থেকে, এই জন্য এটা হবে মাইনাস এ। আর এই যে দেখো বিটা কি, বি হচ্ছে যে এই অংশটুক ওয়াই অক্ষ বরাবর। তাহলে বি এর বদলে এখানে আছে কি ওমেগা এ, তাহলে ওয়াই অক্ষ এই অংশটুকু হবে কি, এই অংশটুকু এই দূরত্বটুকু হবে ওমেগা এ, এই দূরত্বটুকু হবে কি ওমেগা এ। যেহেতু এটা উপরের দিকে আছে সেহেতু এটা হবে কি, এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি প্লাস ওমেগা এ, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি মাইনাস ওমেগা এ। যারা ম্যাথে কনিক অর্থাৎ উপবৃত্ত পড়ছো তাদের কাছে এটা কিন্তু খুব সহজ লাগার কথা। তোমরা কি গণিতে উপবৃত্ত পড়ছো? জি ভাইয়া পড়ছি, কিছু কিছু হজম করছি। এখন কি বুঝতে পারছো জিনিসটা এইটুক, যে এটা হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। আমাদের যে বেগ বনাম সরণের যে সম্পর্কটা সেটাও কি উপবৃত্তের সমীকরণের মতোই আসলো, ঠিক না। সুতরাং এটার লেখচিত্রটাও কি হবে, উপবৃত্ত হবে, ঠিক আছে। আর উপবৃত্তের এই যে এখানে যে এ বি যেটা রিপ্রেজেন্ট করে, এ ছিল হলে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যে যে এই সর্বোচ্চ এই দূরত্বটুকু, তাইলে আমাদের এই দূরত্বটুকু হবে কি এই যে এই এ। আর এই বি কি ছিল, ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব, তাহলে আমাদের এইটুকু কি হবে ওমেগা এ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস ওমেগা এ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওমেগা এ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস এ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ। এইটুক তো বুঝতে পারছো সবাই? তারপর আমরা আরেকটু চেক করব, দাঁড়াও। এই যে এটা সবাই বুঝতে পারছো এইটুক, জি সাকিব? ভাইয়া। আচ্ছা, দেখো তারপর আমরা একটু চেক করে দেখি। দেখো একটা বস্তু ধরো এইদিকে যাইতেছে, অর্থাৎ বস্তুর সরণ বাড়তেছে। দেখো এটা তো তোমাদের মনে আছে যে বস্তু যখন সাম্য অবস্থান থেকে ডান দিকে যাইতো বা বাম দিকে যাইতো তখন কি, আচ্ছা বস্তু সাম্য অবস্থানে যখন থাকতো তখন তার তার বেগটা সর্বোচ্চ ছিল, এটা তো মনে আছে। বস্তু যখন সাম্য অবস্থানে থাকে তার বেগটা থাকে সর্বোচ্চ, ঠিক না। জি তাহলে ভাইয়া। তাহলে দেখো বস্তু যখন সাম্য অবস্থানে আছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু শূন্য, তখন বেগটা কি আছে, সর্বোচ্চ আছে কিন্তু। এখন যদি বস্তু ডান দিকে যায় তাহলে কি প্লাস, আর বস্তু যদি বাম দিকে যাইতো তাহলে কি ধরতাম আমরা, মাইনাস। এটা বেগের দিক অনুযায়ী, এই জন্য দুইটা বিন্দু আসছে, ঠিক না। যখন আমরা বেগের সমীকরণ দেখছিলাম তখন কিন্তু তোমাদের কি মনে আছে যে আমাদের কিন্তু দুইটা মান আসতো, একটা সরণের জন্য দুইটা মান আসতো, ঠিক আছে, মনে আছে না। জি ভাইয়া, দুই- জি। জি একে মনে আছে ভাইয়া। একটা প্লাস মান আর একটা মাইনাস মান, ঠিক না। প্লাস মানটা হচ্ছে যে একদিকে যাওয়ার জন্য আর কি মান সমান কিন্তু দিক ভিন্ন আর কি। সরণের একটা মানের জন্য দুইটা বেগ আসতো, দুইটা বেগেরই মান সমান কিন্তু শুধুমাত্র দিকটা ভিন্ন, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এটা হলো মাইনাস। ঠিক আছে না। তাহলে আমরা যদি ধরো একটা বস্তু ধরলাম ডান দিকে যাচ্ছে, ওই প্লাস বেগের দিকে তখন প্লাস হচ্ছে, তাহলে তখন তার আহ বেগটা হচ্ছে সর্বোচ্চ, তখন ধরলাম কি প্লাস ওমেগা। তাহলে বস্তু যখন ডান দিকে যাচ্ছে অর্থাৎ সরণ বাড়তেছে, তখন কিন্তু কি যখন সরণ বাড়বে, ঠিক আছে, তখন কি তার বেগ কমবে। আমরা দেখছিলাম না যে বস্তু সরণ বাড়ার সাথে সাথে বেগ কমতে থাকে। বস্তু যখন তার বিস্তার অবস্থানে যাবে বা এক্সট্রিম পজিশনে যাবে তখন তার বেগটা কত হয়, শূন্য হয়। তাহলে এখানে কি বেগটা শূন্য। তারপর বস্তু যখন আবার ডান দিকে আসতে থাকে, ঠিক আছে, সরি, বস্তু যখন আবার সাম্য অবস্থানের দিকে আসতে থাকে তখন কিন্তু তার বেগটা কি হয়, মাইনাস, আবার বাড়তে থাকে। আবার মাইনাসের দিকে বাড়তে থাকে, ঠিক না। দেখো জি। মাইনাসের দিকে বাড়তেছে না, মাইনাসের দিকে বাড়তেছে। বস্তু যখন বিপরীত দিক থেকে ওই সাম্য অবস্থানে পৌঁছায় তখন তার বেগের মানটা কি হয়, মাইনাসের দিকে সর্বোচ্চ হয়, ঠিক আছে না। সর্বোচ্চ। জি। ঠিক আছে না, জি। দিকটা বিপরীত হয়ে যায় কিন্তু মানটা হয়ে যায় কি সর্বোচ্চ। এখানে কিন্তু তাই হইলো, সর্বোচ্চ হইলো। তারপরে বস্তু যখন সাম্য অবস্থান থেকে বাম দিকে যাওয়া শুরু করবে তখন কি এই বেগের মানটা কি আবার কমতে থাকবে,
ঠিক আছে না? দেখো বেগের মানটা কমতেছে, কমতে 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 বস্তু যখন বাম দিকের বিস্তার অবস্থানে পৌঁছাইলো তখন তার বেগের মানটা হয়ে গেল শূন্য। আবার বস্তু যখন বাম দিকের বিস্তার অবস্থান থেকে আবার সাম্য অবস্থানের দিকে আসা শুরু করলো তখন কিন্তু কি বেগের মানটা আবার বাড়তে থাকলো, কিন্তু এবার বেগের মানটা বাড়া শুরু করলো কি বিপরীত দিকে, বাড়তে 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 বস্তু যখন আবার সাম্য অবস্থানে পৌঁছাইলো তখন বেগের মানটা আবার হয়ে গেল সর্বোচ্চ। তাহলে উপবৃত্ত, আর আমরা যে এর আগে যে, তাহলে শেপটা তো উপবৃত্তই হওয়ার কথা ঠিক না? আমরা যে এর আগে দেখলাম এটার সাথে আমাদের মিলতেছে, তার মানে আমাদের লেখচিত্রটা ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা সবাই? আমরা যে সমীকরণ তৈরি করলাম সেখান থেকেও দেখলাম যে এটা উপবৃত্তের সমীকরণ, আবার আমরা বিভিন্ন বিন্দুতে প্লট করেও দেখলাম যে না ঠিক আছে, আমরা যেটা শিখছি এর আগে বেগের সরণের সাথে যে বেগের একটা সম্পর্ক, সেটা কি এই গ্রাফটা ফুলফিল করে। সুতরাং আমাদের গ্রাফটা ঠিক আছে। তাহলে এটা একটু কঠিন, কিন্তু সবাই বুঝতে পারছো তো জিনিসটা? এটা হচ্ছে কি মূল বিন্দু আর জি কি। ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথমে বল বনাম সরণের লেখচিত্র। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে দিয়ে দিতে পারে যদি একটু, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে আর কি, ঠিক আছে? যে সরল সন্নিহিত স্পন্দনের ক্ষেত্রে বল বনাম সরণের লেখচিত্র এটা কি ধরনের সরল রেখা? মূলবিন্দুগামী সরল রেখা। আর সরল সন্নিহিত স্পন্দনের ক্ষেত্রে, আচ্ছা একটা কথা বলি যে যখন বল বনাম সরণের লেখচিত্র বলবো তখন কিন্তু মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু তখন সরল রেখার ঢালটা হবে কি মাইনাস কে, ঠিক না? আর যখন ত্বরণ বনাম সরণের লেখচিত্র বলবে তখন আমাদের তখন হবে আমাদের কি মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু তখন সরল রেখার ঢালটা হবে কি মাইনাস ওমেগা স্কয়ার। আর যখন আমাদেরকে বলবে বল বনাম সরণের লেখচিত্র তখন হবে কি এটি একটি উপবৃত্ত বা ইলিপস, ঠিক আছে? বল না বেগ, বেগ বনাম। সরি, হ্যাঁ বেগ বনাম সরণের লেখচিত্র এটা হবে কি উপবৃত্ত, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এর পরের টপিকসে আমরা যাই। আচ্ছা, এখন আমরা দেখব সরল সন্নিহিত স্পন্দন এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। সবাই কি এই অ্যানিমেশনটা দেখতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া, আছে। আচ্ছা, সবাই একটু এই বস্তুটার দিকে খেয়াল করো যে বস্তুটা কিন্তু কি সুষম বৃত্তাকার গতিতে ঘুরতেছে। বস্তুটা যাত্রা শুরু করছে কোথা থেকে? এখান থেকে, এখান থেকে সে যাত্রা শুরু করে সুষম বৃত্তাকার গতিতে ঘুরতেছে। এইটুক সবাই বুঝতে পারছো তো? বস্তুটা একটা সুষম বৃত্তাকার গতিতে ঘুরতেছে। এখন ধরো তুমি এই দিক থেকে লাইট পাস করলা, উপর দিক থেকে আর কি, যদি লাইট পাস করো তাহলে এই যে যে বস্তুটা ছায়া পড়বে কি নিচে, ঠিক না? এই এক্স অক্ষ বরাবর। তাহলে বস্তুটার ছায়া বলি বা প্রজেকশন বলা যেতে পারে বা ছায়া বলো, ঠিক আছে? দেখো বস্তুটা ঘুরতেছে কি সুষম বৃত্তাকার গতিতে, কিন্তু বস্তুর ছায়াটা ঘুরতেছে কি ধরনের গতিতে? কেউ একজন বলো, এই যে এটা কি ধরনের গতি হইতেছে? সরল সন্ধিত গতি। সরল সন্নিহিত স্পন্দন, ঠিক না? জি। স্পন্দন গতি এটা তো শিওর। সরল সন্নিহিত স্পন্দন কিন্তু এটা এখনো আর কি সমীকরণ যাচাই করে বলতে হবে, তবে মোটামুটি মনে হইতেছে যে সরল সন্নিহিত স্পন্দন, ঠিক না? তাহলে জি। একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো, যে সুষম বৃত্তাকার গতি সেটা কি সরল সন্নিহিত স্পন্দন গতি? সুষম বৃত্তাকার গতি কিন্তু কি সরল সন্নিহিত স্পন্দন গতি নাই, সেটা স্পন্দন গতিই না। স্পন্দন গতি হইতে হলে তো তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, এইভাবে চলতে হবে, ঠিক না? কিন্তু এখানে কি সেভাবে চলতেছে? এই যে বৃত্তাকার পথ বস্তুটা সেরকম ভাবে কিন্তু চলতেছে না। তাহলে একটা বস্তু যে বৃত্তাকার গতিতে থাকে তাহলে সেটা কি সরল সন্নিহিত স্পন্দন গতিতে আছে? না, বৃত্তাকার গতি সরল সন্নিহিত স্পন্দন গতি না, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? প্রথম কথা কেউ যদি জিজ্ঞেস করে যে বৃত্তাকার গতি কি সরল সন্নিহিত স্পন্দন গতি, না, বৃত্তাকার গতি সরল সন্নিহিত স্পন্দন গতি না। তবে কোন বস্তু যদি বৃত্তাকার গতিতে থাকে তার ছায়া বা পাদবিন্দু বলছে বইতে, ছায়া বা পাদবিন্দু বা প্রজেকশন যেটাই বলুক না কেন, তার গতিটা কি সরল সন্নিহিত স্পন্দন গতি। আমার কথাটা বুঝতে পারছো সবাই? যে একটা বস্তু যদি সুষম বৃত্তাকার গতিতে থাকে তাহলে ওই বস্তুটার গতি কি সরল সন্নিহিত স্পন্দন গতি না। কিন্তু যদি আমরা ওই বস্তুটার ছায়া বা প্রজেকশন বা পাদবিন্দুর গতি যদি বলি তাহলে সেটা কি ধরনের গতি? সরল সন্নিহিত স্পন্দন গতি। এই যে এটা হচ্ছে কি এই বস্তুটার ছায়া বা শ্যাডো বা প্রজেকশন বা
পাদবিন্দু, এখন থেকে আমি পাদবিন্দু বলবো আর কি, বইতে পাদবিন্দু বলছে তো তা সেটা বলবো আর কি আমি। তাই পাদবিন্দুর গতিটা কি হইতেছে? সরল চন্দ্রিত স্পন্দন গতি। এই কথাটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো এখানে ধরো, আচ্ছা এখন আমি আস্তে আস্তে দেখাই। ধরো বস্তুটা এখানে ছিল, ঠিক আছে? তুমি তখন এখানেও আঁকতে পারো বা এই এক্স অক্ষের উপরেও আঁকতে পারো। পাদবিন্দু তুমি কিভাবে পাবা আর কি, পাদবিন্দু কিভাবে পাই, তুমি যদি আর কি এই বৃত্তাকার পথটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ভাগ করো, ঠিক আছে? ভাগ করার পরে তুমি ধরো এক্স অক্ষের উপরে ছায়া আঁকবা, তখন কি করবা, এক্স অক্ষ থেকে, সরি, যে বস্তুটা যেখানে আছে সেইখান থেকে ওই অক্ষের উপর একটা লম্ব টানবা। তাহলে কি ওই এই লম্ব টানলে পাওয়া যাবে কি ওই অক্ষের উপরে এই বিন্দুর ছায়া। বস্তুটা যখন এইখানে আসলো, আমার এই যে লাল লেজার পয়েন্টারটা আছে, সবাই কি লাল লেজার পয়েন্টারটা আমি যেটা নাড়াইতেছি সেটা কি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো? জি ভাইয়া বুঝতে পারা যায়। আচ্ছা দাঁড়াও এক মিনিট। আচ্ছা, বস্তুটা যখন এইখানে ছিল তার ছায়াটা তখন কোথায়? এইখানে, ঠিক না? বস্তুটা যখন এইখানে আসলো তখন তার ছায়া হবে কোথায়, আমি এইভাবে তখন তার ছায়া হবে এইখানে। বস্তু যখন এইখানে আসলো তার ছায়া হবে কি এইখানে। বস্তু যখন এইখানে আসলো তার ছায়া হবে কি এইখানে। বস্তু যখন এখানে আসলো তার ছায়া কি এই বরাবরই, কারণ এটা আমি যে এক্স অক্ষের উপরে লম্ব আঁকবো, ঠিক না? তাহলে দেখো, তাহলে বস্তুটা গেল কি এই পথে, কিন্তু ছায়াটা গেল কি এই পথে, ঠিক আছে না? আবার দেখো, বস্তু যখন এইখান থেকে এইখানে যাইতেছে, বস্তু যখন এখান থেকে ধরো এখানে উঠলো, তখন তার ছায়া কোথায়? এই যে এইখানে। বস্তু যখন এইখানে উঠলো তখন তার ছায়া কোথায়? এই যে এইখানে। বস্তু যখন এইখানে গেল তার ছায়া কোথায়? এইখানে। বস্তু যখন এইখানে গেল তার ছায়া আবার কোথায়? এইখানে। বস্তু যখন আবার এখানে গেল তার ছায়া কোথায়? এইখানে। তাহলে বস্তু গেল এইখান থেকে এইখানে, আর ছায়ার গতি হলো কি এইখান থেকে শুরু করে এই দিকে। বুঝতে পারতেছো আমার কথাগুলা সবাই? দেখো, বস্তু এইখান থেকে জি এইখানে ভাইয়া গেল, বুঝতে পারছি। কিন্তু তার পাদবিন্দু গেল কি এই এইখান থেকে এইখানে। বস্তু এইখান থেকে এইখানে গেল, তার পাদবিন্দু এখান থেকে গেল কি এইখানে। আচ্ছা, তারপরে আজান একই হচ্ছে। বস্তুটা একইভাবে এইখান থেকে একইভাবে বস্তুটা এখান থেকে এখানে আসলো ধরো, তখন তার ছায়া কোথায় আসলো? এই দিকে। বস্তুটা যখন এখানে আসলো তার ছায়া আসলো এইখানে। বস্তুটা যখন এখানে আসলো তার ছায়া আসলো কোথায়? এখানে। বস্তু যখন এখানে আসলো তার ছায়া আসলো এখানে। বস্তু যখন এখানে তার ছায়াও কি এইখানে। তাহলে দেখো, বস্তুটা আসলো এখান থেকে এখানে, আর তার ছায়া হলো কি এখান থেকে এইখানে। একইভাবে বস্তু যখন এখান থেকে এইখানে যাবে তার ছায়া যাবে কি এখান থেকে এইখানে। তাহলে দেখো, বস্তুটা যখন আবার তার আগের অবস্থানে ফিরে আসলো। আচ্ছা, সুষম বৃত্তাকার গতিকে পর্যায়বৃত্ত গতি সবাই বলো তো। সুষম বৃত্তাকার গতিকে জি ভাই পর্যাপ্ত গুরুত্ব। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল সন্ধিত স্পন্দন না, ঠিক আছে? তাহলে দেখো, সুষম বৃত্তাকার গতি বস্তুটা যখন এইখান থেকে এইখানে ফিরে আসলো, তখন তার যে ছায়া বা পাদবিন্দু কি এইখান থেকে যাত্রা শুরু করে এখানে গেল, তারপরে কি এখানে আসলো, তারপরে এইদিকে গেল, তারপর আবার এখানে আসলো, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে একটা বস্তু যদি সুষম বৃত্তাকার গতিতে চলে, তাহলে তার ছায়া বা পাদবিন্দুটা কি গতিতে চলে? সরল সন্ধিত স্পন্দন গতিতে চলে। বোঝা গেছে সবার? সু- তাহলে তাহলে সুষম বৃত্তাকার গতি আর সরল সন্ধিত স্পন্দন গতি দুইটার মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, ঠিক আছে না? যেহেতু আমরা দেখাইতে পারলাম জি যে একটা বস্তু যদি সুষম বৃত্তাকার গতিতে চলে, তার ছায়া বা পাদবিন্দুটা সরল সন্ধিত স্পন্দন গতিতে চলে, ঠিক আছে না? এটা আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর দেখালাম, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিতা একই হইতো, ঠিক আছে? একইভাবে দেখানো যেত। তুমি যে বরাবরই নাও না কেন, যে একটা বস্তু যদি সুষম বৃত্তাকার গতিতে চলে, তুমি যে কোনো একটা অক্ষ বরাবর যদি তার ছায়া নাও, তাহলে সেটা কি ধরনের গতিতে চলবে? সরল সন্ধিত স্পন্দন গতিতে। তাহলে সরল সন্ধিত স্পন্দন গতি আর সুষম বৃত্তাকার গতির মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা,
ধরি বস্তুটা কি এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বস্তুটা যখন এই বিন্দুতে ছিল, যে এখানে খেয়াল করো তো, আচ্ছা দাঁড়াও, দেখো বস্তুটা যখন এই বিন্দুতে আছে তার ছায়া কোথায় আছে, একদম আর কি এক্স ইকুয়াল টু 0 অবস্থানে, ঠিক না, সাম্য অবস্থানে আছে, ঠিক না। জি ভাইয়া। বস্তুটা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইলো, বস্তু তখন সাম্য অবস্থান থেকে এই পরিমাণ সরণ হইলো, ঠিক না, বোঝা গেছে না। তাহলে দেখো এই যে যে এই অংশটুক, এই অংশটুক কি হয়েছে, বস্তুর কৌণিক সরণ, ঠিক না। যে বস্তুটা সুষম বৃত্তাকার গতিতে আছে তার কৌণিক সরণ হয়েছে কি এইটুক, আর তার যে ছায়া অর্থাৎ যেটা সুষম সরল চন্দ্রিত স্পন্দন গতিতে আছে তার রৈখিক সরণ হয়েছে কি এইটুক, ঠিক না। সরল চন্দ্রিত স্পন্দনের তো এটা তো রৈখিক সরণ, ঠিক না। আর জি এই যে যে কৌণিক সরণ সেটা কি সরল চন্দ্রিত স্পন্দনের সাথে রিলেটেড যে বস্তুটা আছে তার কৌণিক সরণ, ঠিক আছে না, বোঝা গেছে জিনিসটা। এটুক হচ্ছে কি কৌণিক সরণ, এই কৌণিক সরণটা কার, এই যে যে সরল চন্দ্রিত স্পন্দনের সাথে রিলেটেড যে একটা সুষম বৃত্তাকার গতি আছে তার। আর এর ফলে বস্তুটার রৈখিক সরণ হিসেবে কতটুকু, এইটুকু, ঠিক আছে না, এটা বোঝা গেছে তো। এই অংশটুকু আমি এখানে দেখাইছি আর জি কি, ভাইয়া, বুঝতে বুঝা পারছো। গেছে। বস্তুটা এখানে ছিল, এখান থেকে তার কৌণিক সরণ হিসেবে কতটুক, থিটা, থিটা কৌণিক সরণ হওয়ার ফলে বস্তুটা এই এই বিন্দুতে পৌঁছাইছে, ফলে তার রৈখিক সরণ হিসেবে কতটুকু, এইটুক। আচ্ছা দেখো এইটুক আমি যদি এইখানে দেখাইতাম তাহলে কি এইটুক, ঠিক আছে না, এক্স অক্ষ বরাবর এইটুক। আচ্ছা বস্তুটা যখন এই বিন্দুতে আসলো তার কৌণিক সরণ হলো কতটুকু, থিটা। এখন এটুকু তো তোমাদের মনে আছে, সরি এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে কি রৈখিক গতির ক্ষেত্রে, আর বৃত্তাকার গতি বা কৌণিক গতির ক্ষেত্রে কি থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ওমেগা হচ্ছে কি ওমেগা বস্তুটা, টি। ওমেগা হচ্ছে কি বস্তুর কৌণিক বেগ, ঠিক না। এই বস্তুটা ওমেগা সুষম কৌণিক বেগে ঘুরতেছে ধরে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে এই থিটাটার মান কি হবে, ওমেগা টি। এখানে টি ইকুয়ালস টু 0 থেকে সে যাত্রা শুরু করছিল, টি সময় পরে তার সরণ কতটুকু হইলো, থিটা, তাহলে থিটা সমান সমান ওমেগা টি, ঠিক আছে না। এটুকু বুঝতে পারছো তো সবাই। জি ভাইয়া, বুঝতে পারছি। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখো তাহলে আমি, আচ্ছা এই যে যে এইটা, এই অংশটা কি বৃত্তের ব্যাসার্ধ না, এই যে এইটাও কি বৃত্তের ব্যাসার্ধ, 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 ঠিক না। দেখো আমাদের যে সরল চন্দ্রিত স্পন্দনত বস্তুটা ছিল সেটা যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণ হইতো, অর্থাৎ বস্তুটার যে আহ যে কোনো একদিকে যে সর্বোচ্চ সরণ তাকে কি বলে, অ্যামপ্লিটিউড বা বিস্তার। অর্থাৎ দেখো তো বস্তুটার যে সরল চন্দ্রিত স্পন্দনত যে কণাটা ছিল, অর্থাৎ এই যে যে এই বস্তুটার যে ছায়াটা ছিল তার বিস্তার কত ছিল, এই যে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধের সমান, ঠিক আছে না। জি ভাইয়া। এটা একটু বুঝতে পারছো তাহলে। এই যে যে সরল চন্দ্রিত স্পন্দনত যে বস্তু কণাটা আছে, অর্থাৎ এই সুষম বৃত্তাকার গতিরত কণার যে ছায়াটা আছে তার বিস্তার হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটাই হবে সরল চন্দ্রিত স্পন্দনরত কণার বিস্তার বা এ বা অ্যামপ্লিটিউড, আমরা বিস্তার কত এ দ্বারা লিখি। তাহলে এই যে যে এই অংশটুক আছে বা এই অংশটুক বা এই অংশটুক, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো সব জায়গায় সমান, তাহলে এটা যদি ব্যাসার্ধ এ হয় তাহলে এটাও কি ব্যাসার্ধ এ, ঠিক আছে না, এই অংশটুক এ, বোঝা গেছে জিনিসটা। তাহলে আমি এখানে আরেকটা চিত্র দেখাইছি, তাহলে দেখো এই যে ও এ অংশটুক, এই ও এ অংশটুকের দৈর্ঘ্যটা কি হবে, এ হবে, ঠিক আছে না। এখন এই এ বিন্দু থেকে এই ওয়াই অক্ষ বরাবর, এ বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব টানো, ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানো, ঠিক আছে। এই এক্স অক্ষ বরাবর যে লম্বটা আমরা টানলাম অর্থাৎ এম, এখন এই যে যে এই বস্তুটার যে ছায়া সেটা কিন্তু এম বিন্দুতে আছে, তাহলে এই ও এম টুক এটাই হলো কিন্তু সরল চন্দ্রিত স্পন্দনরত কণার সরণ, ঠিক না। এটুকু আমরা তাহলে এক্স দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আর এই যে ওয়াই অক্ষ বরাবর যতটুকু আছে এটা আমরাকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা দেখো এটাকে যে ভেক্টরের উপাংশ ভাগ করবো আর কি আমরা, ঠিক আছে। এই যে ব্যাসার্ধ ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করে দিব, তাহলে এই দুইটা উপাংশে ভাগ করলে তাহলে এই যে যে এই কোণটা তো থিটা,
তাহলে এই উপাংশটুকুর মান হবে কি মূল ভেক্টর, মূল ভেক্টরটা হচ্ছে কি এ বা অ্যামপ্লিটিউড যে ভেক্টর আর কি, ঠিক আছে। তাহলে এ cos থিটা, তাহলে এই অংশটুকু হচ্ছে কি ও এন, এই অংশটুকু হচ্ছে কি এ cos থিটা, তাহলে ও এম অংশটুকু কি হবে এ sin থিটা। আর এই যে ও এম অংশটুকু এটাই তো ছিল আমাদের কি সরলচ্ছন্দিত স্পন্দনরত কণার সরণ, তাহলে সরলচ্ছন্দিত স্পন্দনরত কণার সরণ সমান সমান কি এ sin থিটা, আর থিটার বদলে কি লেখা যায় ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারি না সরলচ্ছন্দিত স্পন্দনরত কণার সরণ x ইকুয়ালস টু কি a sin ওমেগা টি। এখানে তাহলে ওমেগা যে জিনিসটা আসলো এটা কোথা থেকে আসলো, এই যে যে সরলচ্ছন্দিত স্পন্দনের সাথে রিলেটেড যে একটা বৃত্তাকার গতি আছে তার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, সেটা হচ্ছে কি ওমেগা, আর এটা হচ্ছে কি বিস্তার, আর সাইন তো জানোই তোমরা, আর টিটা কি সময়। তাহলে সরণ সমান সমান এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে কি সরলচ্ছন্দিত স্পন্দনের একটা সাধারণ একটা সমীকরণ আর কি। এই সরণের সরলচ্ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণের একটা সাধারণ সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু কি এ সাইন ওমেগা টি। এটা বোঝা গেল যে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি কিভাবে আসলো, এটাও সরলচ্ছন্দিত স্পন্দন এবং বৃত্তাকার গতির সম্পর্ক থেকে আমরা এটা পাইলাম। ভাইয়া এরকম মনে হয় একটু গড়বড় লেগেছে। কোথায় আরেকবার যদি ওই মানে যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এটা কিভাবে আসলো এটুকুই শুধু। আচ্ছা বৃত্ত, আচ্ছা ই তো মনে আছে ঠিক না, ভেক্টর, এটা হচ্ছে কি এ কস থিটা আর এক্স ইকুয়াল টু এ সাইন ভেক্টর, থিটা এটা বুঝছি। এটা ভেক্টর জি ঠিক আছে না। এই যে এখানে যে এক্স টুক আছে না, এই এক্স টু কিন্তু হচ্ছে যে এই ছায়াটার সরণ। দেখো তো বস্তুটা এইখানে যখন ছিল তখন ছায়াটা ছিল এই ও বিন্দুতে, বস্তুটা যখন এই এ বিন্দুতে গেছে ছায়াটা তখন কি এম বিন্দুতে, তাহলে ছায়ার সরণ কি ও এম। জি তাহলে এই ও এম অংশটুক, এই ও এম অংশটুকের আমরা নাম দিছি কি এক্স বা সরণ, এক্স ঠিক জি আছে। জি জি এই ও এম অংশটুকে কি ছিল এ সাইন থিটা, ঠিক না। ও এম জি সমান সমান কি এ সাইন থিটা, বা এক্স সমান সমান কি এ সাইন থিটা, আর থিটার বদলে এই যে ওমেগা টি ও লেখা যায়, ভাইয়া, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। জি জি বুঝছি। বুঝতে পারছো সাকিব? বুঝতে পারছি ভাইয়া। জি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আমরা কিন্তু একটা বিশেষ অবস্থান থেকে বস্তুর যে আদি অবস্থান ধরে নিয়েছিলাম, বস্তুর আদি অবস্থান ছিল কোথায় এই যে এই বিন্দুতে, তখন যে সরলচন্দ্র স্পন্দনরত যে কণা বা পাদবিন্দুটা ছিল কোথায় সাম্য অবস্থানে। অর্থাৎ আমরা বস্তুটার সরণ কোথা থেকে মাপলাম আর কি, বস্তুটা যখন আর কি সময় যখন শূন্য, বস্তুটা তখন ছিল সাম্য অবস্থানে, ঠিক না। আমরা সরণ তো সবসময় সাম্য অবস্থান থেকে মাপবো, কিন্তু দেখো বস্তু যখন হইলো কি যখন সাম্য অবস্থানে ছিল, সাম্য অবস্থান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সরণ হয়েছে, সেই সরণটা আমরা মাপছি। কিন্তু এরকমও তো হইতে পারে যে বস্তু ভিন্ন আর একটা অবস্থানে আছে, সেইখান থেকে আমাদেরকে সরণ মাপতে হবে, এরকম হইতে পারে না? বুঝলেন এই জিনিসটা? দেখো এইখানে যখন এই প্রথমে বৃত্তাকার গতিরোধ বস্তুটা কল্পনা করো, দেখো আগে বৃত্তাকার গতিরোধ আগেটা আমরা শুরু করেছিলাম এইখান থেকে শুরু করে সে এই পর্যন্ত গেছিল, ঠিক না। এখন বস্তুটা ধরো এইখানে আছে, তাহলে তার ছায়াটা কোথায় আছে এইখানে, বস্তুটা এইখান থেকে এইখানে গেছে, তাহলে ছায়াটা এইখান থেকে এইখানে গেছে, তাহলে এখন সরণ কি হবে এটা আমাদের জানা দরকার না। এটা হলে কি সব জায়গায় তুমি খাটাইতে পারবা, ঠিক আছে। এটাও সহজ, একদম সহজ আগেরটার মতোই। দেখো বস্তুটা এইখান থেকে এইখানে গেল, বস্তুটা যখন এই অবস্থানে ছিল, দেখো এটা হচ্ছে বস্তু, আমি দুইটা কথা বলবো, যখন বলবো বস্তু তখন মনে করবে কি বৃত্তাকার গতির যে বস্তুটা আছে, আর যখন বলবো পাদবিন্দু তখন বুঝবে কি সরলচ্ছন্দিত স্পন্দনে যে পাদবিন্দুটা আছে, ঠিক আছে। তাহলে বস্তুটা এইখান থেকে এইখানে গেল, তাহলে পাদবিন্দুটা এইখান থেকে এইখানে গেল, তাহলে এখন পাদবিন্দু সরণ কি হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। বস্তু যখন এইখানে ছিল, আমি ধরে নিলাম তার যে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ যখন পাদবিন্দু সাম্য অবস্থানে থাকে, যখন পাদবিন্দু সাম্য অবস্থানে থাকে তখন এই বস্তুটা ছিল কোথায় এইখানে, তাহলে এইখান থেকে বস্তুটা এইখানে, এই এই অংশটুকু বস্তু আগেই যখন টি ইকুয়ালস টু শূন্য, তখন বস্তুটার কৌণিক সরণ কত আছে থিটা ডেল্টা, আমরা টি ইকুয়াল টু শূন্য সময় বস্তুটার কৌণিক সরণ কত আছে আমরা ধরে নিলাম ডেল্টা, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছো তো সবাই, যে বস্তু আগে হলে এইখান থেকে যাত্রা শুরু করতো, এখন যাত্রা শুরু করবে কোথা থেকে এইখান থেকে, অর্থাৎ পাদবিন্দুটা যাত্রা শুরু করবে এইখান থেকে,
যাবে হলো এইটুক, এর ফলে আমরা সরণ বের করব। সরণ কিন্তু ও থেকে এম পর্যন্ত পুরাটাই, কারণ সরণ আমরা মাপি সাম্য অবস্থান থেকে, ঠিক আছে? কিন্তু বস্তুটা সময় কতটুক, এখান থেকে এইটুক সময় যে গেছে, ঠিক আছে? তাহলে দেখো বস্তু যখন পি অবস্থানে ছিল, তার অলরেডি সে ডেল্টা কোণ আর কি তার কৌণিক সরণ ছিল। সে যখন পি অবস্থান থেকে এ অবস্থানে গেল, এর ফলে সে কতটুকু কৌণিক সরণ হইলো? থিটা, ঠিক আছে না? পি অবস্থান থেকে যখন এ অবস্থানে গেছে, তার কৌণিক সরণ হয়েছে কি? থিটা। তাহলে আমরা বলতে পারি আহ যে বস্তুটা যে একদম যে প্রাথমিক অবস্থান, মূল অবস্থান থেকে এই পর্যন্ত যে তার মোট সরণ হইলো কতটুকু হইলো? থিটা প্লাস ডেল্টা। তাহলে এই পুরা কোণটা কত? থিটা প্লাস ডেল্টা। তাহলে দেখো এই যে ও এটা আছে, এটাকে আমি ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব টানলাম, এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানলাম। এক্স অক্ষ বরাবর যে লম্বটা টানলাম অর্থাৎ ও এম অংশটা, এটা হবে কি? বস্তুর সরণ। আর ওয়াই অক্ষ বরাবর সেটা কি হবে? ও এন অংশটা হবে এ কস থিটা প্লাস ডেল্টা, কারণ পুরা কোণটা তো এখন থিটা প্লাস ডেল্টা। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটুকু আছে বা ও এম অংশটুকু, এটা হবে কি? এ সাইন থিটা প্লাস ডেল্টা। তাহলে থিটার বদলে আমরা কি লিখতে পারি? ওমেগা টি। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা হচ্ছে যে সরণের মূল সমীকরণ, এটা আমরা সব জায়গায় ইউজ করব। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টাটা কি? এই ডেল্টাটাকে বলা হয় হচ্ছে বস্তুর আদি দশা। দশা জিনিসটা আমরা একটু পরে পড়বো, শুধু এইটুকু মনে রাখো, ডেল্টা জিনিসটা হচ্ছে কি? বস্তু আদি দশা, অর্থাৎ বস্তুর আগেই যতটুকু যা ছিল, টি ইকুয়ালস টু শূন্য সময়ে বস্তু যে অবস্থানে ছিল, সেটাকে বলে কি? বস্তুর আদি দশা। আর এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে যে বস্তু টি ইকুয়ালস টু টি সময়ে যে অবস্থানে আছে সেইটা বুঝাচ্ছে, ঠিক আছে? এই পুরোটাকে বলে দশা। আর শুধু যে ডেল্টাটা আছে এটাকে বলে আদি দশা, অর্থাৎ সময় যখন আমি গণনা শুরু করলাম তখন বস্তুটা কোথায় ছিল সেইটা। আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে সময় যখন শুরু করব তখন বস্তুটা কোথায় ছিল? সাম্য অবস্থানে ছিল, ঠিক আছে? অর্থাৎ বস্তুটা সরণ শূন্য ছিল, এই কারণে এটা ছিল না। কিন্তু এখন সবসময় তো এমন নাও হইতে পারে। বস্তুটা যদি সাম্য অবস্থানে বা এই যে এখান থেকে থাকতো, তাহলে এটা শূন্য হইতো, তখন পুরোটাই হইতো কি? থিটা। সুতরাং আমরা যদি এটা রাখি তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আমাদের এটা রাখতেই হবে। তাহলে এটা যদি আমাদের থাকে তাহলে আমরা সেটা, এই সূত্রটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সেটা এই অবস্থান থেকে শুরু করুক, 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 যে কোনো অবস্থান থেকে শুরু করলে আমরা এইটা ইউজ করতে পারবো। কিন্তু এইটা আমরা ইউজ করতে পারবো কখন? শুধুমাত্র বস্তুটা যখন, পাদবিন্দুটা যখন সাম্য অবস্থানে ছিল, অর্থাৎ বস্তুটা এই অবস্থানে ছিল, সেখান থেকে যদি সময় শুরু হইতো তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু এই সূত্রটা আমি সময় যেখান থেকে শুরু হোক না কেন সেখান থেকে শুরু করতে পারবো। যদি এখান থেকে শুরু হইতো তাহলে আদি দশা কত হইতো? শূন্য হইতো। এখান থেকে শুরু করছে, আদি দশা কত আছে? ডেল্টা। যদি এখান থেকে হইতো তাহলে আদি দশা হইতো কত ডিগ্রি? 90 ডিগ্রি হইতো। কিন্তু বুঝতে এখান থেকে যাত্রা শুরু করতে তাহলে আদি দশা কত হইতো? 180 ডিগ্রি হইতো। তো বুঝতে এখান থেকে যাত্রা শুরু করতে তাহলে আদি দশা হইতো কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে এটা কিন্তু কোণ, ঠিক না? এটা একটা কোণ, আর ওমেগা টি এই পুরাটাও কি একটা কোণ নির্দেশ করে, ঠিক না? আমার কথা বলে কি তোমরা বুঝতে পারছো? সাকিব, সাকিব, হ্যাঁ ভাইয়া, সাকিব কই গেল? সাকিব কি বুঝতে পারছো? সোহাগ, আমার কথাগুলো কি বুঝতে পারছো? যে জি ভাইয়া, জি কেন আমরা ডেল্টা ইউজ করলাম? তাহলে জি। আমরা সব সময় কোন সমীকরণ ইউজ করব সরণের ক্ষেত্রে? এই সমীকরণ, ঠিক আছে? তাহলে এই সমীকরণকে সব জায়গায় আমরা খাটাইতে পারবো, কিন্তু এর আগে যে আমরা যে সমীকরণটা দেখলাম সেটাকে সব জায়গায় খাটাইতে পারবো না। সেটা শুধুমাত্র একটা বিশেষ অবস্থানের জন্য। আমরা তো চাই যে একটা জেনারেল সূত্র যেটা সব জায়গায় আমরা খাটাইতে পারবো। তাহলে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে সরণের একটা সাধারণ সমীকরণ। তোমাকে যদি কোনো একটা বস্তুর সরণ দিয়ে বলে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে তুমি সাথে সাথে বলে দিতে পারবা এই বস্তুটা সরল চন্দ্রিত স্পন্দন গতিতে আছে, ঠিক আছে? তাহলে এর পরে ভবিষ্যতে যদি আমাদের কোন একটা সরণ আসে এরকম x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে তুমি সাথে সাথে বলে দিতে পারবে না বস্তুটার সরণ হচ্ছে কি? সরল চন্দ্রিত স্পন্দন গতিতে আছে বস্তুটা, ঠিক আছে না?
তাহলে সরণ সমান সমান x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা হচ্ছে সরল স্নিগ্ধ স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। ঠিক আছে, জি এখানে ওমেগা যেটা আছে সেটাকে কি বলে, এটাকে বলে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, আর ওমেগা টি প্লাস ডেল্টা এই পুরো রাশিটাকে বলে বস্তুর দশা, অর্থাৎ বস্তু কি অবস্থানে আছে। আর ডেল্টা এটাকে বলে বস্তুর আদি দশা। দশা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, বলো সাকিব, এখন শোনা যাচ্ছে তোমার এই কথা? আপনার এটা এটা আমরা কোন সময় করব, যখন পি বিন্দুতে আছে এ বিন্দুতে গেল, এই সময় এইটুকু দূরত্ব চাবে তখন করব না? হ্যাঁ এইটুকু দেখো, পাদ বিন্দু। পি বিন্দু থেকে বস্তুর সরণ কিন্তু পি বিন্দু থেকে এ বিন্দু এইটুক হইলো, ঠিক না? জি কিন্তু পাদবিন্দুর যে সরণ, সেটা কিন্তু আমরা সরণটা মাপি কোথা থেকে? সমাবস্থান থেকে না? জি ভাইয়া। তাহলে পাদবিন্দুর সরণ কিন্তু হইলো কি ও এম, এইটুক। ঠিক আছে, জি তাহলে আমার দরকার কি এইটুক, ঠিক আছে না? জি এই জন্য আমরা করলাম কি, এই পুরা কোণটা তো আমাদেরকে নিতে হবে, ঠিক না? কারণ আমি এই বিন্দু জি থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম, এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, ঠিক আছে? তাহলে এইটুক জি হবে কি এ সাইন, ধরো আমরা এই পুরা কোণটাকে ধরলাম থিটা প্রাইম, থিটা প্রাইম সমান সমান কি থিটা প্লাস ডেল্টা। ঠিক আছে না? তাহলে এই যে যে জি ও এন অংশটুকু হবে কি এ কস থিটা প্লাস ডেল্টা, আর ও এম অংশটুকু হবে কি এ সাইন থিটা প্লাস ডেল্টা। আমাদেরকে তো এই ও এম টুক দরকার, এই ও এম টুক হচ্ছে পাদবিন্দুর সরণ। ঠিক আছে, জি জি এইখানে আমি দেখাইলাম যে বস্তুটা যদি আর কি ধরো এই পি অবস্থানে থাকে, অর্থাৎ পাদবিন্দুটা ধরো তখন কোথায় থাকবে, ঠিক আচ্ছা, বস্তুটা যখন পি অবস্থানে থাকবে তখন পাদবিন্দুটা থাকবে কোথায়, এই অবস্থানে না? জি ভাইয়া। বস্তুটা পাদবিন্দুটা এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, অর্থাৎ টি যখন শূন্য, তখন সময় আমি গণনা শুরু করলাম, তখন বস্তুটা এইখানে ছিল। এর আগে টি যখন শূন্য, বস্তুটা কোথায় ছিল? এইখানে ছিল। হ্যাঁ, বুঝতে জি পারছো জিনিসটা? এটা হলো তফাৎ, মেইন তফাৎ। বস্তুটা টি যখন শূন্য তখন বস্তুটা এইখানে ছিল, টি যখন টি অর্থাৎ যখন আমি মাপলাম তখন কোথায় বস্তুটা? এইখানে। আর এনে, এই ক্ষেত্রে টি যখন শূন্য বস্তুটা কোথায় ছিল? এইখানে। জি তারপরে কোথায় গেল? এইখানে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, পার্থক্যটা? জি বোঝা তাহলে গেছে আমি ভাইয়া। এইখানে একটা অবস্থান ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই সরণটা দেখো, আমরা সবসময় চেষ্টা করি কি একটা জেনারেল রুল তৈরি করার জন্য, ঠিক না? যেটা সব জায়গায় আমরা খাটাইতে পারবো। এর আগে যে আমরা সূত্রটা করলাম সেটা শুধুমাত্র বস্তুটা যখন পাদবিন্দুরা যখন সাম্য অবস্থানে থাকে, অর্থাৎ বস্তুটা যখন এইখান থেকে যাত্রা শুরু করে, শুধুমাত্র সেই ক্ষেত্রে। বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমার কি একটা যদি বস্তু একটা আদি একটা সরণ থাকে আর কি, বস্তুর একটা আদি একটা কৌণিক সরণ থাইকা থাকে, ঠিক আছে, তাহলেও কি বস্তুর আদি কৌণিক সরণ আছে মানে কি পাদবিন্দুটা কোনো একটা অবস্থানে আছে, সে সাম্য অবস্থান ছাড়া অন্য যে কোনো অবস্থানেও থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? সে সাম্য অবস্থানেও থাকতে পারে, সাম্য অবস্থান যদি সাম্য অবস্থানে থাকতো সেই ক্ষেত্রে এটা কত হইতো? শূন্য হইতো, ঠিক না? যখন সাম্য অবস্থান এটা শূন্য বসালে দেখো তো কত আসে, এ সাইন ওমেগা টি, এটাই তো আসতেছে, ঠিক না? তাহলে এই সমীকরণ থেকে আমরা আগের সমীকরণে যাইতে পারতেছি না? জি জি এবার বস্তুটা যখন এইখানে থাকবে তখন ডেল্টাটা কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে না? বস্তু যখন জি এখানে, ভাইয়া। পাদবিন্দু কিন্তু তখন এইখানে। তাহলে এটা কি একটা জেনারেল সমীকরণ, তাহলে আমরা এইটা ইউজ করব সব সময় সরণের ক্ষেত্রে। বুঝতে পারছো জিনিসটা? প্রমাণ প্রমাণ কিন্তু আগের মতোই সেম, ওই যে শুধু ভেক্টরের বিভাজন আর কি, তাছাড়া আর কিছুই না এখানে, শুধুমাত্র একটা জিনিস ভাই, এই বোঝার মতো। ধরনের একটা অঙ্ক দেখাইতে হবে। হ্যাঁ, অঙ্ক অঙ্ক করাবো, নেক্সট ক্লাসে অঙ্ক করাবো। আজকে সূত্রগুলো শেষ করে নেক্সট ক্লাসে অঙ্ক করাবো, ঠিক আছে? চেষ্টা করবো জি যে রেকর্ডেড অঙ্ক লাইভ ক্লাসে আসলে করানো অনেক সময়ের ব্যাপার, তো চেষ্টা করবো যে যদি রেকর্ড করে ভিডিও দেওয়া যায় কিনা। যদি না পারি তাহলে লাইভে করাবো, ঠিক আছে? বলে দিব, সমস্যা নেই, অঙ্ক তো করাইতেই হবে। ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে এইটুক হচ্ছে, তাহলে এই যে যে বস্তু আগে যতটুক কোণ জায়াজ ছিল আর কি, যতটুক কোণ তার একটা আদি সরণ ছিল, এই যে অর্থাৎ ডেল্টা, এটাকে আমরা বলতেছি কি আদি দশা। আর এই পুরোটা ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা বলতেছি কি দশা। ঠিক আছে, এটা দ্বারা বোঝাইতেছে বস্তুটা বর্তমানে কোন অবস্থানে আছে। আর ডেল্টাটা বোঝাইতেছে যে সময় যখন আমরা গণনা শুরু করছি অর্থাৎ টি ইকুয়ালস টু শূন্য, তখন বস্তুটা কোন অবস্থানে ছিল।
ঠিক আছে, এইটুক বোঝা গেছে। এই সমীকরণটা সরল চিহ্নিত স্পন্দন গতির ক্ষেত্রে সরণের সমীকরণ, ঠিক আছে, বা সরণের রাশিমালা। তাহলে নেক্সটে যাই আমরা। হ্যাঁ, জি ভাইয়া। জি আচ্ছা, এখন আমরা দেখবো সরল চিহ্নিত স্পন্দন গতির ক্ষেত্রে বেগের রাশিমালা এবং ত্বরণের রাশিমালা। এটা খুবই সহজ। আমরা জানি যদি সময়ের সাপেক্ষে সরণকে আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই? বেগ পাই না? এটা তো মনে আছে, বেগ সমান সমান সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ, ঠিক আছে। আর সরণ তো আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমরা সেটা অন্তরীকরণ করলাম। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কি ধ্রুবক, তাহলে এটা কি বাইরে এসে পড়বে। তাহলে সাইন থিটার অন্তরীকরণ কি? কস থিটা, তাহলে কস থিটা বসাইলাম। যেহেতু এটা শুধু থিটা না, আরো ভিতরে অন্য কিছু আছে, তাহলে এটাকে আবার অন্তরীকরণে ঢুকাইতে হবে। এটা গুলো চেইন রুল, তোমরা কি অন্তরীকরণে পড়ছো এটা? কথা বলো একটু সবাই। সাকিব, সোহাগ। চেনা চেনা লাগে, তাও চিনতে পারতেছি না মনে হচ্ছে। অন্তরীকরণে একটা চেইন রুল আছে না, যে তোমার এটা তো এই পুরোটাকে আমরা সাইন থিটার অন্তরীকরণ কস থিটা, এটা তো মনে আছে। ধ্রুবক যে বাইরে এসে পড়বে এটা তো মনে আছে, ঠিক না? দেখো জি জি একটু খেয়াল করো, এটা কি ধ্রুবক, তে এ বাইরে এসে বললো, তাহলে সাইন থিটা, এই পুরোটাকে আমরা থিটা ধরে নিলাম আর কি। সাইনের উপরে যেটা থাকে সেটা তো কোণ বা থিটা, ঠিক না? জি জি। তাহলে এই পুরোটা কিন্তু হ্যাঁ কোণ বা থিটা আর কি। তাহলে সাইন থিটার অন্তরীকরণ কি? কস থিটা। তাহলে কস থিটা বসাইলাম, থিটা মানে কি? ওমেগা টি প্লাস ডেল্টা আর কি, ওমেগা টি প্লাস ডেল্টা বসাইলাম। এখন দেখো এখানে কিন্তু থিটা নাই, এখানে আছে কি ওমেগা টি প্লাস ডেল্টা, দুইটা যোগ আকারে আছে, ঠিক না? এই জি দুইটা যোগ যোগ আকারে একটা জিনিসকে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, থিটা ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি। দুইটা জিনিস আমরা কি ধরে নিচ্ছি? একটা ধরে নিচ্ছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। এই জন্য এটাকে যদি আবার অন্তরীকরণ করি, অর্থাৎ এই অন্তরীকরণের সাথে গুণ আকারে আবার এটার অন্তরীকরণ আসবে, তাহলে গুণ দিলাম। এইটুকুর অন্তরীকরণ কি হবে? এইটুকুর অন্তরীকরণ জি ভাইয়া, ওমেগাটাকে, পড়ছিলাম, মনে পড়ছে এবার। হ্যাঁ এবার মনে পড়ছে। ওমেগাটাকে ধ্রুবক, ওমেগাটাকে বাইরে এসে পড়বে, ঠিক আছে না? জি, টির আর সাথে টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ কি? 1 এসে পড়বে, ঠিক আছে না? তাহলে ওমেগা ইন্টু 1, আর ডেল্টা তো ধ্রুবক, তাহলে এটার অন্তরীকরণ কি আসবে? 0। তাহলে এখানে শুধু কি থাকলো? ওমেগা থাকলো না? তাহলে কি ওমেগা ইন্টু 1 প্লাস 0 কি থাকলো? ওমেগা থাকলো না? এইটুকের অন্তরীকরণ। তোমাদেরকে অন্তরীকরণ পড়াইতে হইতেছে আর কি ফিজিক্সে জি এসে। ভাইয়া, মনে পড়ছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইটুকের অন্তরীকরণ আসলো ওমেগা। তাহলে এই যে ওমেগা বসাইলাম আমরা, শুধু এইটুকু খেয়াল রাখো যে এইটুকের অন্তরীকরণ ওমেগা, ম্যাথে পড়বা, ঠিক আছে। এই যে এইটুকু অন্তরীকরণ আসলো ওমেগা, তাহলে ওই ধ্রুবকটাকে আমরা সামনে নিয়ে এসে একবারে, তাহলে বি ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে কি সরল চিহ্নিত স্পন্দনের ক্ষেত্রে বেগের সমীকরণ, ঠিক আছে। মনে থাকবে এটা। শুধু কি এটার অন্তরীকরণ করছি তাই পেয়ে গেছি, আর কিছুই না, কঠিন কিছুই না। শুধুমাত্র যে সরণটা ছিল সেই সরণটাকে অন্তরীকরণ করছে, পেয়ে গেছে কি? বেগ। তাহলে বেগ সমান সমান ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আগে ছিল কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল সরণ। আর বেগটা হচ্ছে কি? ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে কি? বেগ। তাহলে ত্বরণ কিভাবে পাবো আমরা? ত্বরণ পাবো যে আমরা যদি সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ করি। আচ্ছা, বেগটা সবাই বুঝতে পারছো তো? এই সূত্রগুলা কিন্তু ইউজ করে অঙ্ক করতে হবে।